আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি প্রাণ জাফির টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের গদ্য শব্দ থেকে কবিতা। চলো আমরা ভিডিওটি শুরু করা যাক। শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ। চলো আমরা পাঠটা আগে একটু পড়ে নিই। কবিতা কাকে বলে? বলা খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতার চেহারা আছে। বইয়ের যা পত্রিকা, যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পণ্ডিতগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোকে একটি পঙ্গতে আরেকটি পঙ্গতের সমান হয়, সে লেখাগুলোকেই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠে, ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। কবিতা কার লেখা? কবিরা লেখেন কবিতা। তারাই একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটি শব্দ, নদী একটি শব্দ, ফুল একটি শব্দ, মা একটি শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দে ভালোবাসে, খুব শব্দকে আদর করে, সে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলে, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, তা চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? তুমি চাও, তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানা রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সে সব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলো গায়ের হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরায়। কোনো কোনো শব্দের বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ। কোনোটি বেহালার সুর, কোনো কোনো শব্দ তোমার পায়ের নূপুরের মতো বাজে। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনোটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটি গায়ে থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরে রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা শব্দ নিয়ে লেখেন নানা রকম কবিতা। কখনো তার খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময় তারা কথা বলে শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে নানা রকম শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? কবিতায় আমরা অনেক কিছুই বলতে পারি। কখনো বলতে পারি ঘর
ফাটানো হাসির কথা বলতে পারি, টক বগে রাগের কথা বলতে পারি, খুব চমৎকার ভালো কথা। কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে। যা একবার কেউ বলে গেছে সে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হবে শব্দকে জানতে হবে ছন্দ, আবার থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশে গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বেড়ালটা, পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটি কবিতা লেখা যাক। কবিতাটির নাম দিচ্ছি দোকানে। রাস্তার মোড়ে দোকানদারকে আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা সবাই কিনে খাই। দোকানকে চকচকে টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমরা একটি ভাব এলো। ভাবনাটা হলো আমি একটা দোকান খুলেছি, দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় না এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নে সেই সব জিনিসের বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলে সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো। প্রথমে লিখলাম দুদিন ধরে বিক্রি করেছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। কথাটা চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। বিক্রির ব্যাপারটা বেশ নতুন, সারা পৃথিবীতে খুঁজো এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটা বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পঙ্গতে পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে এক রকম স্বপ্ন তৈরি হয় চোখের আবার মনে। এরপর আবার এগিয়ে গিয়ে লিখলাম বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখার নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দ মিলে আবারও মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরও একটু বেড়েছে, ছবি আর রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখে রূপ বলার সাথে সাথে গোলাপ ফুলের একটি মিষ্টি মেয়ের মতো ফুটে ওঠে। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়া হলো চোখ। কবিতাটি আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সে কথা পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের সাজ পোশাকে। তোমরা এখন ছোট, ছোট থাকার সময় খুব বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে। একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে, একটু চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটি কুটো। এসব আমার কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এই বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো, দেখে দেখে এবং দেখো। বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এই ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়া এবং পড়া। চারিদিকে ছবি দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমাদের কাছে, বলবে
আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। শব্দ ও টিকা। উপমা অর্থ তুলনা। নূপুর মানে পায়ে পরার অলংকার। চমকপ্রদ মানে যা অবাক করে দেয়। কাঁঠাল চাপা, পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফুল। পাঠ পরিচিতি। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটি কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারে কবিতা, কেননা কবিরা স্বপ্ন দেখতে পারে, তারা পারেন স্বপ্ন ছবি আঁকতে। নতুন ছবি নতুনভাবে কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারে কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, গন্ধ, বর্ণ, সুর, ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার প্রথম প্রয়োজন হলো স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোর পড়তে হবে কবিতার পর কবিতা। দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপযোগী। চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর জানি। কবিতা লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে? কথা, কৌশল, শব্দ, ছন্দ। উত্তর হবে শব্দ। শুধু স্বপ্ন যেসব জিনিস বেচা কেনা চলে, এ বাক্যে বেচা কেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? বিনিময় প্রথা, ক্রয় বিক্রয়, দেনা পাওনা, আদান প্রদান। ক্রয় বিক্রয়। কবিতা অংশটি পরে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরিব গান, পুলক মোর সকল গায়, বিবল মোর সকল প্রাণ। কবিতা অংশের শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতার রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায়? শব্দ প্রযোগ, ছন্দের ব্যবহার, সাবলীল ভাষা না উপমার প্রয়োগ? উত্তর হবে ছন্দের ব্যবহার। উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? ছবি আর রঙিন দুলে দুলে আছে, খেলতে শব্দের খেলা, যত পারো দেখো। খেলতে শব্দের খেলা। সৃজনশীল প্রশ্ন। চলো আমরা আগে সৃজনশীলটা একটু পড়ি। মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনের বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতরে সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নিজুর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নিজুরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নিজুর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নিজুর তাকে বলে, ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। চলো আমরা কবিতার সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। ক, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? উত্তর, কবিতা লেখার জন্য প্রথমে শব্দের প্রয়োজন। খ, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝে লেখো। উত্তর, কবিতা হলো শব্দের শৈলিক প্রকার, যেখানে শব্দই হলো প্রধান উপাদান। একজন চিত্রকর যেমন রং দিয়ে ছবি আঁকেন, একজন কবি তেমনি শব্দ দিয়ে কবিতা বোনেন। কবিতার শব্দগুলো হতে হয় সাধারণ শব্দের চেয়ে আলাদা, প্রাণবন্ত এবং বৈচিত্র্যময়। শব্দের বর্ণ, গন্ধ, ছন্দ এবং সুরের যথাযথ মিলই একটি সার্থক কবিতার প্রাণ পায়। তাই লেখক কবিতার জন্য রং বেরঙের শব্দ প্রয়োজন বলে উল্লেখ করেছেন। ঘ, কবিতায় বিশেষ নিজুর
প্রশ্নের উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। উত্তর, উদ্দীপকের নিজুরের প্রশ্ন ছিল কিভাবে সুন্দর কবিতা লেখা যায়, যার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে মূলত উপজীব্য বিষয়ের সাথে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। প্রবন্ধের লেখক জানিয়েছে কবিতা লিখতে হলে শব্দের রূপ, রস, গন্ধ চিনতে হয়। নিজুর যেমন কবিতা লেখার কৌশল জানতে চেয়েছেন, লেখককেও তেমনি শিশুদের কবিতা লেখার জন্য শব্দের মায়াবী জগতের সাথে পরিচিত হতে বলেছেন। লেখক মনে করেন যারা ছোটবেলায় প্রচুর ছড়া কবিতা পড়ে এবং চারপাশের জগৎকে অনুভবের মাধ্যমে শব্দের সংগ্রহ বাড়ায়, তারাই বড় হয়ে কবি হতে পারে। নিজেরও প্রশ্নের উত্তর যেমন শেখার আগ্রহ প্রকাশ পেয়েছে প্রবন্ধে, তেমনি শব্দ নিয়ে খেলার মাধ্যমে কবিতা তৈরির প্রক্রিয়ার প্রতিফলন ঘটেছে। ঘ, মাহফুজার উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধে মূল ভাবকে ধারণ করে কি, যুক্তিসহ বিচার করো। উত্তর, উদ্দীপকে মাহফুজার দেওয়া উত্তর, চারপাশে সুন্দর সময় ও শব্দগুলোকে বুকে ধারণ করলে কবিতা লেখা যায়। এটি শব্দ থেকে কবিতা প্রবন্ধে মূল ভাবকে পুরোপুরি ধারণ করে। যুক্তি 1, প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন কবি হতে হলে শব্দকে ভালোবাসতে হবে। মাহফুজার পরামর্শ একই, চারপাশের সুন্দর শব্দগুলো মনের ভেতরে জমিয়ে রাখা। যুক্তি 2, মাহফুজার সুন্দর সময় বা স্মৃতিকে ধারণ করার কথা বলেছেন। প্রবন্ধে বলা হয়েছে যার মনে সুখের বা দুঃখের স্মৃতি আছে এবং সেই স্মৃতিকে যে শব্দে রূপান্তরিত করতে পারে সে কবিতা লিখতে পারে। যুক্তি 3, লেখক শিশুদের শিখিয়েছেন আকাশ, ফুল, নদী বা পাখির মতো সুন্দর বিষয় নিয়ে ভাবতে। মাহফুজার বক্তব্য মূলত একটি সৃজনশীল মনস্তত্ত্ব তৈরির ইঙ্গিত দেয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মাহফুজার উত্তরটি প্রবন্ধের সেই শিক্ষাটিতেই তুলে ধরে যেখানে বলা হয়েছে শব্দ ও জীবনের সুন্দর মুহূর্তগুলোর সমন্বয় হলো কবিতার আসল কারিগর। চলো বইতে ফিরে যাই। ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক দিও। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।